কেন্দ্রীয় সরকার ফরমান জারি করেছে রাজ্য সরকারগুলোকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। কেন ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে? কারণ এই যে বিভিন্ন দেশ থেকে আসা শুধু মুসলমানদের ধরে ধরে সেখানে ঢোকানো হবে। রাজ্য সরকারগুলোকে করতে হবে ডিটেনশন ক্যাম্প। আমরা একদম সরাসরি আমরা জানতে চাইব কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো এই ডিটেনশন ক্যাম্পকে কেন্দ্র করে ভীষণ প্রাসঙ্গিক এবং এটা জানা জরুরিও। দেশের যত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের প্রত্যেকের জানা উচিত যে কেন্দ্রীয় সরকার কি ভয়ানক একটা চক্রান্ত করতে চলেছে। আজকের থার্ড আইতে আমরা আলোচনা করব সেটা নিয়ে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আজকে আমরা আলোচনা করছি ডিটেনশন ক্যাম্পের অর্ডার নিয়ে। কেন্দ্রীয় সরকার হঠাৎ একটা ফরমান জারি করেছেন। ফরমানটা হচ্ছে যে প্রত্যেক রাজ্য সরকারকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। এই ডিটেনশন ক্যাম্পে যারা অন্যান্য দেশ থেকে এসছেন, যারা শিখ, পার্সি, জৈন, হিন্দু, বৌদ্ধ, এদের বাদ দিয়ে শুধুমাত্র মুসলিমদের ধরে ধরে সেখানে ঢোকানো হবে। এখন প্রশ্নটা কিন্তু খুব সঙ্গত, ভালো করে শুনবেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে মুসলমানদের ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, তার জন্য কি কোনো শুমারি করা হয়েছে? দেশে কত সংখ্যক অন্য দেশ থেকে আসা মুসলিম আছে তার কি কোনো গণনা করা হয়েছে? এর মধ্যে কি শেখ হাসিনাকেও ধরা হবে? শেখ হাসিনাকেও কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? তিনিও বাংলাদেশ থেকে মুসলিম হয়ে এদেশে এসছেন। এবার ঘটনা হচ্ছে যে তাহলে রাজ্য সরকারগুলোকে কেন বলা হচ্ছে? রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা ডিটেনশন ক্যাম্প করুন। কেন? কেন্দ্রীয় সরকারের কাছে তো সমস্ত রাজ্যে কোথাও সেনার জমি আছে, কোথাও রেলের জমি পড়ে আছে, পড়ে নষ্ট হচ্ছে, সে জমি জবরদখল হয়ে যাচ্ছে। সেইখানে কেন্দ্রীয় সরকার নিজের উদ্যোগে কেন ডিটেনশন ক্যাম্প বানাবে না? কারণ একটাই, কারণ হচ্ছে রাজ্য সরকারগুলোর ঘাড়ে বন্দুক রেখে চালাতে চাইছে আমাদের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারগুলো কেন করবে ডিটেনশন ক্যাম্প? কারণ এটা তো সম্পূর্ণ আন্তর্জাতিক একটা ব্যাপার। অন্য দেশ থেকে কিছু লোক আমাদের দেশে ঢুকে পড়েছে, তাদের মধ্যে যারা মুসলিম তাদের ধরে ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ভালো কথা, অন্য দেশ থেকে যারা এসছে আপনারা শুধু মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে চান, সেটাও মেনে নিলাম। কিন্তু তার আগে তো বলতে হবে এ দেশে কতজন মুসলমান অনুপ্রবেশকারী আছেন, সেই সংখ্যাটা জানাতে হবে। তার একটা শুমারি করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে একদম ধরে ধরে চেক করতে হবে। তারপরে তো বোঝা যাবে যে কে এ দেশে অনুপ্রবেশকারী, কে শরণার্থী। এটা তখনই বোঝা যাবে। পাইকারি হারে সকল মুসলমানদের ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া, তারপর তাদেরই প্রমাণ করতে হবে না তারা অন্য দেশ থেকে আসেননি, তাদের 14 পুরুষ এই দেশে আছেন, তাদেরকেই প্রমাণ করতে হবে। এইরকম একটা তুগলকি নিয়ম কেন্দ্রীয় সরকার চালু করেছে। আর চালু করেছে রাজ্য সরকারগুলোর উপর ভরসা করে। রাজ্য সরকারকে বানাতে হবে ডিটেনশন ক্যাম্প। কেন? যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার এবং স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার, স্বরাষ্ট্র দপ্তর বানাবে। এই যে বিভিন্ন রাজ্যে রেলের জমি বা সেনার জমি বা বন্দরের অতিরিক্ত জমি পড়ে আছে, সেখানে কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প বানাতেই পারে। কেন তারা রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? কারণ সেক্ষেত্রে মুসলমানরা রাজ্য সরকারকেই দায়ী করবে, রাজ্য সরকারই ডিটেনশন ক্যাম্প বানিয়েছে বলে। অসমে এর আগে আমরা দেখেছি ডিটেনশন ক্যাম্পে এই মুসলমানদের ভরার নাম করে 19 লক্ষ হিন্দুকেও তারা কিন্তু আটকে রেখেছে। এক্ষেত্রেও সেটা হবে না, তার গ্যারান্টি কে দিতে পারে? এই সরকারের তো কোনো কথাতেই বিশ্বাস নেই, সব কথাই জুমলা, সব কথাই মানুষের সাথে মানে মিথ্যাচার। এটা তো আমরা দেখে এসেছি। এই সরকারকে ভরসা করা আর যাচ্ছে না। তাই এই ডিটেনশন ক্যাম্প নিয়ে, রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প নিয়ে আমাদের সাথে আজকে থাকবেন অনির্বাণ ব্যানার্জি। তিনি কি বলেছেন আমরা শুনবো। মানে বিশিষ্ট আইনজীবী, তার বক্তব্য আপনারা সকলেই টিভিতে শুনে থাকেন। আর একজন সাংবাদিক, অত্যন্ত মানে সুলেখক সাংবাদিক, পার্থ সারথী গুহ, তিনি আছেন আমাদের সাথে। তিনি তার বক্তব্য রাখবেন। আমরা এই দুজনের বক্তব্য শুনে শেষ করব আজকের অনুষ্ঠান। আজ সারাদিন ধরে
পয়লা সেপ্টেম্বর 2025 এই তারিখে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা একটি নোটিফিকেশন নিয়ে বিস্তর বিতর্ক, জলঘোলা ইত্যাদি চলেছে। বিজেপির বিভিন্ন নেতারা, এমনকি সুকান্ত মজুমদার নিজেও, মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি, তারা পোস্ট করে বলছেন যে এই নোটিফিকেশনের মাধ্যমে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যে মানুষজন ধর্মীয় উৎপীড়নের কারণে 6টি ধর্ম, মুসলমান মানুষজন বাদ দিয়ে, ইসলাম ধর্ম বাদ দিয়ে যারা ভারতে এসছেন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি রাষ্ট্র থেকে, তারা নাগরিকত্বের সুবিধা পেয়ে যাবেন, এই জাতীয় একটি প্রচার পুনরায় বিজেপির তরফ থেকে শুরু করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই যে বিজেপির নেতারা, বিজেপির দল, তারা মিথ্যাচার করছেন। তারা সরাসরি মিথ্যা কথা বলছেন এবং সেই মিথ্যাটা এমন মোড়কে বলছেন যাতে সাধারণ মানুষজন, বিশেষ করে বাংলার নিরিখে যদি বলি, আমার মতুয়া ভাই বোনেরা, তারা এটা শুনে রীতিমতো বিভ্রান্ত হতে পারেন। তাদের মনে হতে পারে যে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যারা ভারতবর্ষে এসছেন তারা বুঝি নাগরিকত্ব পেয়ে যাবেন। আপনাদের স্পষ্টভাবে জানাই যে উক্ত নোটিফিকেশনটি, যেটা এই পয়লা সেপ্টেম্বর 2025 সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক তারা জারি করেছে, তার সঙ্গে সরাসরিভাবে নাগরিকত্ব আইনের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই নোটিফিকেশনটি সরাসরি যুক্ত হলো ফরেনার্স অ্যাক্ট বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি সেই ফরেনার্স অ্যাক্টের সঙ্গে। এই নোটিফিকেশনের মাধ্যমে যেটা বলা হয়েছে যে বিভিন্ন যে দেশ নাম করে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি, সেখান থেকে মূলত মুসলমান মানুষজন বাদ দিয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান এই ধর্মের মানুষজন যদি ধর্মীয় উৎপীড়ন ইত্যাদির কারণে এসে থাকেন, তাহলে তারা এই আইনের যে ধারায় বিভিন্ন সময় অভিযুক্ত করার বা আইনি প্রক্রিয়ার যে জায়গাটি রয়েছে তার আওতায় পড়বেন না। এবং নাগরিকত্ব আইন যেটা সংশোধন করা হয় 2019 সালে, সিএএ 2019 নামে আমরা যেটা জানি, সেখানে যে নাগরিকত্বের জন্য আবেদন করার যে কাট অফ ডেট রয়েছে সেটা 2014 সালের 31শে ডিসেম্বর। অর্থাৎ বিজেপি নেতারা যেটা বলার বা প্রচার করছেন, যেটা বলছেন, যে মিথ্যাচারটা করছেন যে 2014 কাট অফটা বুঝি 2024 করে দেওয়া হয়েছে, একেবারে সরাসরি মিথ্যা কথা। এরকম কোন রকম এক্সটেনশন হয়নি। সিএএ 2019 তার কাট অফ ডেট 2014 31শে ডিসেম্বরই রয়েছে। যে নোটিফিকেশন পয়লা সেপ্টেম্বর 2025 জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক, তার সঙ্গে ফরেনার্স অ্যাক্টের সম্পর্ক রয়েছে, সিএএ 2019-এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দুটি সম্পূর্ণ আলাদা আইন। এখানে যারা ভাবছেন যে এই নোটিফিকেশনের কারণে বা এই বিজেপির প্রচারের কারণে, মিথ্যা প্রচারের কারণে তাদের মনে হচ্ছে যে তারা অটোমেটিক্যালি বুঝিবা নাগরিকত্বের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন, তারা যোগ্য হয়ে যাচ্ছেন, একেবারেই তা নয়। এমনিতেই নাগরিকত্ব দেওয়ার নাম করে তারা যেটা করেছে সেখানেও মিথ্যাচার রয়েছে। সেই সংক্রান্ত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট জানুয়ারি মাসের 2019 সালের জানুয়ারি মাসে জমা পড়েছিল, তাতে বিবিধ তথ্য রয়েছে। আগামী দিনে সেটা নিয়ে আমি বিস্তারিত আরো আপনাদের জানাবো। এবং আরো জানিয়ে রাখি, পাসপোর্ট অ্যাক্টেও কিছুটা এইরকমই একটি নোটিফিকেশন 2015 সালের, আমার যদি খুব ভুল না হয়, পয়লা সেপ্টেম্বর, না সেটা ছিল সম্ভবত 9ই সেপ্টেম্বর, যাই হোক মোট সেপ্টেম্বর মাস 2015 সাল, সেখানেও পাসপোর্ট অ্যাক্টের ক্ষেত্রে এইরকমই অনেকটা এইরকমই একটি নোটিফিকেশন জারি করেছিল এই বিজেপি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক তারা করেছিলেন। সেখানে ডেটটি ছিল 2014 31শে ডিসেম্বর। আজকে যেটা হয়েছে সেটা ফরেনার্স অ্যাক্ট থেকে এক্সেমশন 2024-এর 31শে ডিসেম্বর। আবার নাগরিকত্ব আইন 2019, সংশোধিত নাগরিকত্ব আইন 2019, তার তারিখ রয়েছে 31শে ডিসেম্বর 2014। অর্থাৎ এই যে বিভিন্ন তারিখের যে খেলা, এর পেছনে রাজনৈতিক অঙ্কটা, অন্তত আমার যেটুকু মনে হয়েছে সেটা হলো যে আপনাকে বিভিন্নভাবে এই গাজরটা আপনার সামনে ঝুলিয়ে রাখবে তারা, যে এই নাগরিকত্ব দিয়ে দিলাম, এই নাগরিকত্ব দিয়ে দিলাম, আমাদের ভোট দাও। কিন্তু নাগরিকত্ব কি তারা দেবে?
বা তারা কি আদৌ দিতে পারবে, আইন কি বলছে, এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি করব। যদি আপনারা চান আমাকে জানাবেন, যদি এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও তথ্য সহকারে আপনারা চান আমি নিশ্চয়ই করব। আজকে শুধু এইটুকু বলার জন্য এই ভিডিওটি, যে এদের মিথ্যা প্রচারের ফাঁদে পা দেবেন না। এই নোটিফিকেশনের সঙ্গে নাগরিকত্ব সরাসরি পেয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আজকে যে বিষয়টার প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্পের নামে বিভিন্ন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে। মানে আমার এটা দেখে মনে হচ্ছে যেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে সার্কাস খুলেছে। মানে সার্কাস খুলে আমাদের সাধারণ মানুষকে, বিশেষ করে বাঙালিদের ওপর তারা জন্তু পশুর মতো আচরণ করছে, পাশবিক আচরণ করছে। এবং তারা অদ্ভুতভাবে এই ডিটেনশন ক্যাম্প সম্পর্কে আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। আমাদের পড়োশী রাজ্য অসমে 2017 সালে খুব সম্ভবত 17 লক্ষ বাঙালিকে ওইভাবে আটকে রাখা হয়েছিল গরু ছাগলের মতো। আর তারপর এখন কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প গড়ে তুলতে। এবার ঘটনা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্পের টার্গেট কারা, আমি যতদূর আমার যে কাগজপত্র বা বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে আমি যা বুঝেছি, ওরা চাইছে বাঙালিকে খাঁচাবন্দি করতে। আসলে বাঙালির মেধাকে এই যে বিজেপি, যে কেন্দ্রে আরএসএস এবং বিজেপি পরিচালিত সরকার, তারা চায় যে কোনো মূল্যে বাঙালির মেধাকে আটকাতে। সেই জন্য ডিটেনশন ক্যাম্পের নামে আমাদের মেধাকে বন্দি করতে চাইছে, বাঙালির মেধাকে আটকে রাখতে চাইছে, যাতে কেন্দ্রেও অবলীলাক্রমে তারা যে অন্যায়, অত্যাচার এবং বিভিন্ন শিল্পপতিদের হাতে দেশকে বেচে দিচ্ছে, সেই কার্য সিদ্ধি হতে পারে। কারণ এই বাংলা হচ্ছে স্বাধীনতা এবং মুক্তিকামী আন্দোলনের প্রধান রাজ্য। এই বাংলা এবং কিছুটা পাঞ্জাব। আজও আন্দামানের সেলুলার জেলে যদি আপনারা যান, সেখানে দেখতে পাবেন যে বিপ্লবীদের নাম খোদিত আছে, তাতে কিন্তু সব বাঙালিরাই রয়েছে। এবং ডিটেনশন ক্যাম্পের নামে আমার ঠিক মনে পড়ছে কোভিড-19 এর কথা। কোভিড-19 এর সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের কিভাবে আইসোলেটেড করে, মানে পরস্পরের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কোভিড-19 এর সময়। এবং নতুন করে এই বিজেপি নামক ভাইরাস, যেটা ওটা ছিল একটা রোগ, ওটা একটা রোগের ভাইরাস। আর বিজেপি নামক যে আরএসএস এবং বিজেপি যে সাম্প্রদায়িক ভাইরাস আমাদের ওপর নামিয়ে এনেছে, তার ফলে পুরো বাঙালি জাতির অস্তিত্ব সংকটে পড়তে চলেছে। এবং ডিটেনশন ক্যাম্প খুব ভয়ঙ্কর আকার নিতে চলেছে। এবং যেটা এখনো যারা বুঝছেন না, ভাবছেন এটা তো পরিযায়ী শ্রমিকদের হচ্ছে, আমার সন্তান তো আছে দুধে ভাতে, তারা হয়তো বিরাট বড় ভুল করছেন। কারণ ওরা চায় বাঙালিকে ধ্বংস করতে, বিজেপি চায় বাঙালিকে ধ্বংস করতে। কেন্দ্রের নরেন্দ্র মোদী, অমিত শাহ যে সরকার, তারা চায় বাঙালির মেধাকে ধ্বংস করতে, যাতে ওরা নির্বিঘ্নে আদানি আম্বানির হাতে দেশকে বিক্রি করে দিতে পারে। এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে এই যে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার বাঙালিকে সর্বস্তরে এক হতে হবে। এবং এনকে ডিজিটাল চ্যানেল এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এইরকম ঘরে ঘরে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আপনারা ঘরে না থেকে, কারণ আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আগুন লেগে গেছে অলরেডি, কারণ আর ঘরে থাকার সময় নয়। আপনি মোহনবাগান হতে পারেন, ইস্ট বেঙ্গল হতে পারেন, বাঙালি হতে পারেন, নিম্নবর্ণের হতে পারেন, উচ্চবর্ণের হতে পারেন, আপনি মতুয়া হতে পারেন, রাজবংশী হতে পারেন, কিন্তু আফটার অল দিনের শেষে আমরা সবাই বাঙালি। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা রবি ঠাকুরের গানে বাঙালি, আমরা ফুটবলে মাতিয়ে বাঙালি। আমাদের বাংলা, আমাদের রবি ঠাকুরের বাংলা, আমাদের স্বামী বিবেকানন্দের বাংলা, যত মত তত পথের কান্ডারি স্বামী শ্রী রামকৃষ্ণ পরমহংসের বাংলা। আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি, বাংলার নাগরিকদের অনুরোধ করছি, যে কোনো মূল্যে যে যা মতবাদে বিশ্বাস করে এখন সব ঝেড়ে একমাত্র এই বিজেপি এবং আরএসএস এর যে গোয়েবলসরা ঝাঁপিয়ে পড়েছে, পোলিও গোয়েবলসরা আমাদের ওপর যে ঝাঁপিয়ে পড়েছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। সামনে পুজো আছে, শারদ উৎসব আছে, আমাদের কালী পুজো আছে, দুর্গা পুজো আছে। ওই মেকি হিন্দুত্ববাদীরা কিন্তু এসে গেছে, ওরা বলছে জয় মা দুর্গা,
ওরা কিন্তু জয় মা দুর্গা বলতে পারে না, বলে জয় মা দুর্গা। ওই শয়তানদের, ওই দিল্লির দানবদের আটকাবার জন্য সবাইকে বলছি একযোগে প্রতিবাদ করুন। এনকে ডিজিটাল চ্যানেল যেভাবে এগিয়ে এসেছে, আমাদের যাতে আগামী দিনে খাঁচাবন্দি না করতে পারে, আমাদের যাতে ডিটেনশন ক্যাম্পে না পাঠাতে পারে। আপনি মতুয়া হতে পারেন, আপনি কোচবিহারে থাকতে পারেন, আপনি কাকদ্বীপে থাকতে পারেন, কলকাতায় থাকতে পারেন, ডাজন্ট ম্যাটার। লড়াই করুন, সমবেতভাবে লড়াই করুন, বাঙালি গর্জে উঠুক। এই বাঙালির মাটি থেকেই স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আবার নতুন ওই বিদেশের দালাল, ওই ব্রিটিশের দালাল, ওই বিজেপি, যারা স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান ছিল না, ন্যূনতম অবদান ছিল না, ওরা ব্রিটিশের দালালি করে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিন, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাঙালি সর্বস্তরে বিজেপিকে শূন্য করে দিন। বিজেপিকে বাংলা থেকে কেন, সারা ভারত থেকে বিজেপিকে তাড়া করুন। বিজেপিকে দেখলে পাড়ায় যেখানে দেখবেন বিজেপিকে তাড়া করুন। বিজেপিকে ঘাড় ধরে বাংলা থেকে তাড়িয়ে দিন। আরএসএস এর ওই জঘন্য কুৎসিত মতবাদ, ওই ধর্ম নিয়ে নোংরামি বন্ধ করুন। বাঙালির মধ্যে মাইকেল আছেন, মাইকেল হচ্ছেন আমাদের অ্যান্টনি, অমর আকবর অ্যান্টনি, মনে আছে গানটা? আমি যদি বলি রবি ঠাকুর আমাদের অমর, আকবর হলেন কে বলুন তো? কাজী নজরুল ইসলাম, আর অ্যান্টনি মাইকেল মধুসূদন দত্ত। চলুন অমর আকবর অ্যান্টনি মিলে আমাদের আমরা কিন্তু বাঙালি, আমাদের একটাই ভাষা, কে কি ধর্ম আমাদের এখানে কোনো ম্যাটারই করে না, কারণ আমরা বাঙালি একটা ধর্ম। জীবনানন্দের বাংলা, এটা জসিমউদ্দিনের বাংলা, নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, সুকুমার রায় বাংলা, সত্যজিতের বাংলা, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলা। কার না? কিন্তু সাহিত্য চর্চা করে না ওরা, আয় আর গয় বুঝে, মানে ডেবিট আর ক্রেডিট। ওই যে ওরা শেয়ার বাজার চালায় না, ওরা দেশটাকে শেয়ার বাজারের মতো নিফটিতে ভাবছে। ওরা ভাবছে এটা নিফটি আর সেন্সেক্স, ওরা দেশটাকে বেচে দিচ্ছে। এখন আমেরিকার কাছে তারা খেয়েছে, এখন আবার চীনে গেছে, আবার কোন দিন দেখবেন গ্রিসে যাবে, কোন দিন যাবে ইটালিতে যাবে। ওদের কোনো ঠিক নেই, ওদের নিজের কুলের ঠিক নেই। যাদের কোনো কুলের ঠিক নেই তাদের জবাব দিন বাঙালি। ব্রিটিশের দালাল ওই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করুন। ওরা যত নোংরামি করবে তার বিরুদ্ধে আমরা সমবেতভাবে ভোট দেব, ওদের হারাতেই হবে। আপনারা অনির্বাণ ব্যানার্জির বক্তব্য শুনলেন পার্থসারথী গুহর বক্তব্য। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল তৃণমূলের একজন স্পোক্স পার্সনের, তিনি সময় দিতে পারেননি, তাই তাকে যুক্ত করা গেল না। পরবর্তীকালে নিশ্চয়ই তার সাথে আমরা কথা বলবো। ঘটনাটা হচ্ছে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করাটাই একটা অমানবিক ব্যাপার। যে ডিটেনশন ক্যাম্প অসমে তৈরি হয়েছে সেখানে আমরা দেখেছি মুসলমানদের সাথে সাথে 19 লক্ষ হিন্দুদেরও কিন্তু সেখানে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে 12 লক্ষই বাঙালি। আসলে এই বাঙালিকে একদম আইসোলেট করা, বাঙালি জাতিকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার এটা একটা চক্রান্ত। বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলা হচ্ছে, তারপর তার উপর মারধর হচ্ছে, পুলিশি অত্যাচার হচ্ছে, পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। পরে জানা যাচ্ছে না সে মানুষটি বাংলাদেশের নন, এদেশের, আবার তাকে ধরে আনা হচ্ছে। এইরকম একটা তুগলকি ব্যাপার চলছে দেশ জুড়ে। আমরা দুজনের বক্তব্য শুনলাম, আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকেও বক্তব্য রাখলাম। সিদ্ধান্ত নেবেন আপনারা। এই ডিটেনশন ক্যাম্প রাজ্যে রাজ্যে গড়ে তোলা উচিত, আর যদি গড়ে তোলাই হয় কেন্দ্রীয় সরকার নিজের দায়িত্ব নিয়ে করবে নাকি রাজ্য সরকারকে করে দিতে হবে, এ ব্যাপারে আমরা আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। আর আপনারা অপেক্ষায় থাকুন, বিকেল 5টার প্রবীর প্লাসের 5টার পোস্টমর্টেম নিয়ে আসবো। 5টার পোস্টমর্টেম দেখতে ভুলবেন না। এই বেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।